পিঙ্কি অধিকারী রয়েছে চারের চক্রবে এবং আমাদের সঙ্গে রয়েছে বিট্টু, ভাস্কর এবং সমাদৃতা, এবং তিনজনের কাছ থেকে আজকে সারাদিনের আপডেট জানবো। তার আগে আজকে জানিয়ে রাখবো সেই হাড় হিমঘর করা ঘটনার ব্যাপারে। বিরাটি, যে বিরাটিতে তৃণমূল কর্মী খুন হয়েছেন, অর্থাৎ সুব্রজ্যোতি দত্ত, যাকে নিয়ে রাজনৈতিক ইতিমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে, রাজনৈতিক তোলপাড় শুরু হয়ে গেছে। কিভাবে মৃত্যু হলো তার বিষয়ে, কার নাম উঠে আসছে এই খুনের বিষয়ে, বিভিন্ন বিষয়ে দেখবো। তার আগে দেখে নেব একটা প্রতিবেদন। বিরাটের বণিক মোড়ে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তের খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাইকে করে দুষ্কৃতীরা এসে শুভ্রজিতের বুকে ও মাথায় গুলি করে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মা। এর প্রতিবাদ আমাকে করতে হবে দাদা, অনুরোধ আপনার কাছে জোরহাত করে বলছি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি খুন গুলি গেলা ছাড়া ওদের তো আর কিছু নেই, অস্ত্র ওদের তো মানুষের কাছে জবাব দেওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তৃণমূলের অন্দরের কোন্দলের ফলেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। ডিটেলস এখানে শেয়ার আমরা করছি না, ইনভেস্টিগেশন ভালোই এগোচ্ছে। অ্যান্ড অ্যাপারেন্টলি বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে 5টা বুলেট উন্ড আছে। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক দাবি স্থানীয় বাসিন্দাদের। সুকান্ত চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত দায় ঝাড়ার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা পুরোপুরি বিজেপি কর্মী বা বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন সেখানে তাদের কারসাজি, এবং এখানে নাম উঠে আসছে বাবুলাল বলে একজন বিজেপি কর্মীরও। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি যে এই ঘটনার পিছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ইতিমধ্যেই কিন্তু দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে এবং কার্যত আজকের হাসপাতালে ময়নাতদন্ত হয়, কলকাতার আরজিকর হাসপাতালে ময়নাতদন্ত হয় মৃত শুভ্রজ্যোতি দত্তের। তার শরীরে 5টা বুলেট পাওয়া গিয়েছে, মাথায়, বুকে, কপালেও কিন্তু দাগ রয়েছে বুলেটের। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিমতা থানার আধিকারিকরা এবং প্রতিটি বিষয় নিয়ে সমস্ত খবরের আপডেট আমরা জানতে থাকবো। তার আগে একটু যাবো সমাদৃতার কাছে, কি আপডেট রয়েছে তার কাছে জানবো। ধন্যবাদ পিঙ্কি চক্রবর্তী, আমি সমাদৃতা রয়েছি আপনাদের সঙ্গে। এবং আজকে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হাইকোর্টে যে জমা পড়েছে তার ভিত্তিতে রাজ্যকে 26 তারিখের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের শুনানি চলাকালীন দুপক্ষের বক্তব্যই শোনে হাইকোর্ট, যেখানে মামলাকারীর আইনজীবীর বক্তব্য, যেখানে রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ, আক্রান্তদের কথা বলতে দেওয়া হচ্ছে না, সেখানে রাজ্যের হাতে তদন্তভার থাকা ঠিক নয়। পাল্টা রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন অভিষেক মানু সিংভি, তিনি তুলে ধরেন রাজ্যের বক্তব্য, তার বক্তব্য যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, রাজ্যকে কালিমালিপ্ত করতে করা হচ্ছে। প্রথমেই দেখে নেব আজকে হাইকোর্টে ঠিক কি হলো। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলায় এনএচআরসি রিপোর্টের ভিত্তিতে 26শে জুলাইয়ের মধ্যে উত্তর জমা দিতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের। এদিন হাইকোর্টে জমা পড়ল অভিজিৎ সরকারের অটোপসি রিপোর্ট। এনএচআরসি রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সওয়াল জবাবে বলেন রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মানু সিংভি। এদিনে হাইকোর্টের সওয়াল জবাব। মহেশ জেঠমালানি, ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনার তদন্ত কোনোভাবেই রাজ্যের হাতে দেওয়া উচিত নয়। পুলিশ বারবার আক্রান্তদের জেরা করছে, তবে কি এনএচআরসি ভুল? গুজরাট দাঙ্গার মতো পরিস্থিতি, অবিলম্বে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। অভিষেক মানু সিংভি, এনএচআরসি রিপোর্ট সঠিক বলে ধরে নেওয়া হচ্ছে, রাজ্যের কথাও শুনুন। এনএচআরসি রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, পুলিশ আক্রান্তদের হুমকি দিচ্ছে, রাজ্যকে তদন্তের ভার দেওয়া যায় না, কারণ এই মামলায় তারাই অভিযুক্ত, কোনো স্বাধীন সংস্থাকে তদন্তের ভার দেওয়া হোক। স্পেসিফিক্যালি হাইকোর্ট মেনশন করে দিয়েছে যে এটা লাস্ট টাইম ওদেরকে টাইম দেওয়া হচ্ছে, 26 তারিখে অ্যাফিডেভিটটা ফাইল করতে হবে ওদের। এনএচআরসির কাছে গিয়ে কমপ্লেনগুলো করেছে বা বলেছে ঘটনাটি, তো তাদের নামের উল্লেখ বা আইডেন্টিটি
আইডেন্টিটি আছে, তো সেটা স্টেট জানতে চাইছে, কিন্তু কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যে সেই আইডেন্টিটিগুলো পুলিশকে কোনো হালাতে দেওয়া যাবে না, ওগুলো শুধু ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। রিপাবলিক বাংলা। জুলাই রাজ্য কি উত্তর দেয় তা জানতে পারা যাবে, অর্থাৎ রাজ্যের হলফনামা জমা পড়বে 26 তারিখে এবং হলফনামা জমা পড়ার পর 28 তারিখে রয়েছে শুনানি, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। কিন্তু এই মুহূর্তে আমরা নজর রাখবো সাংবাদিক বৈঠকে। India must be safe. India is the biggest democratic world. If democracy is lost, everything is lost. If our fundamental rights is lost, everything is lost. If our voice is lost, everything is lost. We are not going to bow down our head. Let us hold our head high. सबको मिलके मिलजुल के बताना है कि जुमलाबाजी से देश नहीं चल सकता है, जुलूमबाजी से नहीं चल सकता है। और सबको जिंदगी भी रिकॉर्ड करके रख दो तब भी आप कुछ नहीं कर पाओगे। আমিও 2-3 দিনের জন্য যাব। আমি ইলেকশনের পরে থার্ড টাইম ইলেকশনের পরে যেতে টাইম পাইনি কোভিডের জন্য। আমি সময় পেলে নিশ্চয়ই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সময় আমি পেয়েছি, এগুলো আমি দেখা করব। তাছাড়াও আমার কাছে অনেক পলিটিক্যাল লিডারদেরও রিকোয়েস্ট এসছে, যতটা পারবো অ্যাডজাস্ট করব, অ্যাকোমোডেট করব, চেষ্টা করব 2-3 দিনে যা করা যায়। এখনও কোভিডের থার্ড ওয়েভ নিয়ে কোনো আলোচনা করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা আমাদের গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির মিটিং একটা এখানে ডেকেছি 5 আগস্ট থার্ড ওয়েভের ব্যাপার নিয়ে। সুতরাং এইটুকু আমার বলা ছিল, আশা করি আমি সবটাই বলে দিয়েছি। एक सवाल था, कुछ दिन पहले केंद्र सरकार ने ये कहा है कि ऑक्सीजन शॉर्टेज की वजह से कोई डेथ नहीं हुई है। पूरा झूठा है, पूरा झूठा है। इसी के लिए तो बोल रहा है कि जुमलाबाजी से नहीं चलेगा। कितना लोग मर गया इसका कोई डेटा है सेंट्रल गवर्नमेंट का पास? यूपी में कितना लोगों को गंगा में उतार दिया, कोई डेटा है? हम डेटा मांगते हैं, हम भी देखने चाहती हूँ किसको कितना वैक्सीन दिया, किसको कितना मेडिसिन दिया। इसको तो सबको जानना चाहिए। थर्ड वेव के लिए क्या किया इसको तो जानना चाहिए ना। झूठा बोलने से सब हो जाता है। सबसे खतरा है एक करते हैं कुछ और बोलते हैं कुछ। झूठा ही झूठा है। झूठ बोले कौवा काटे, एक गाना है ना, उसको याद कराना। আমি through দৈনিক ভাস্কর we condemn that the atrocities by central government through some agencies to दैनिक भास्कर ग्रुप, मैंने इसको कंडेम कर रहा है। और दैनिक भास्कर का हर पत्रकार का साथ हमारा सॉलिडारिटी है। आप लड़ते हैं, आप लड़ते जाओ, पूरा देश आपका साथ है। हम मीडिया को भी सॉलिडारिटी। आई सैल्यूट टू माई मीडिया, आई सैल्यूट टू माई जुडिशियरी, आई सैल्यूट टू माई ऑफिसर्स ऑल्सो। Even officers are also scared to talk. Even they cannot pick up the phone. Never happened this situation. Even not even in the emergency time. It is more than super emergency. I think over. কি আবার কিসের বলে দিলাম তো সব। লক্ষ্মীর ভান্ডার যেটা আপনি চালু করতে চলেছেন, সেই লক্ষ্মীর ভান্ডারে কি কোনো ইনকাম ক্রাইটেরিয়া আছে নাকি সবাই? না, সরকার যারা স্থায়ী চাকরি করে, মানে সরকারি চাকরি করে পেনশন পায়, বা প্রাইভেটে যারা স্থায়ী সরকারি চাকরি করে, তারা ছাড়া 25 বছর থেকে 60 বছর পর্যন্ত সবাই পাবে। একমাত্র স্থায়ী চাকরিটা বাদ দেওয়া হয়েছে, কারণ তারা পেনশনও পায়।
তারা চাকরিও পায়, এমনকি ক্যাজুয়ালরাও পাবে। Ma'am, when you will be in Delhi, who all leaders will be meeting with you, and what is the road ahead for Pegasus? Because the parliament is completely, it's chaotic. The government has not really responded much on the Pegasus now, and opposition is demanding that there has to be a white paper on Pegasus. So now that you will be in Delhi and other leaders will be meeting you, what is the road ahead as far as opposition is concerned for Pegasus? প্রথমে আমি একটা কথা বলে নিই যে 1980 সালের 16ই আগস্ট গণ্ডগোলটা কিন্তু হয়েছিল। একটা খুব বড় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রায় মারা গিয়েছিল 16 জন। সেই জন্যই 16ই আগস্টটা, যেহেতু একটা খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলে এতগুলো লোক মারা গিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা দিবসটা আমরা 16ই আগস্টে রেখেছি। ক্রিকেটেরও একটা গণ্ডগোল হয়েছিল 16ই আগস্ট, আমার মনে আছে। Now you will appreciate that if anything happens when parliament is on, and if any scandal come up, and it's a big scandal, big scam, then this is the duty of the central government and the Prime Minister and Home Minister to give a statement in the House and to brief the members of Parliament and to give information to the countrymen. Instead of doing so, they are now bulldozing the people who are raising their voice. Just you see the Bhaskar, Doinik Bhaskar today. They cannot wait a single day even. Every day they have the routine and they have the planning, how to finish them, what is their game. So this is the game, and their game is dangerous game. This type of autocratic attitude, Indian people will not prefer. Even my state people are not supporting this. Nobody, not from student class to cultural class to civic society. Even you have seen how they have tortured with the civic society people also. So I think that we are there. When we will be there, I will be going to Parliament also if I get the permission, because COVID is also there. So if I am allowed to go to Parliament, then I have to go to my party office also. And when Parliament is on, then so many leaders, they are staying also there. So whenever within these 2-3 days I have so many meetings. So let me see the timing and space, then we'll decide. From yesterday, from Chandigarh Lok Panchayat, they also invited me, all the farmers from Punjab, that they want to sit with me in Chandigarh also. But this time may not be, because I'm not going to Chandigarh, because within 2 days I cannot afford that time, but next I'll see. But farmers, Tikayat and others, they came here. If they want to meet, I have no problem. Ma'am, do you also see the entire Pegasus alleged snooping a threat to personal security? I ask this question because in Nandigram there was an incident with you. In 2016 there was an incident with Abhishek Banerjee. Do you find a reason to link such kind of alleged snooping with the kind of incidents which have happened? It is. I will not mention about these two incidents. That time Abhishek was saved. I do not know how God saved him. And I also suffered 3 months, because even in election campaign also I have done through my wheelchair. So I know the conspiracy and all this. But I don't mind for me. But please let me know if my telephone, my main, the coordination factor, the communication factor. Nowadays people prefer tablet or tabloid or mobile or computer, because they want to keep it secretly. Now nothing is secret. Nothing is safe. Everything is out, and public life is not safe. I am afraid of my people of this country. I am not afraid of me. They may kill me, I don't mind for that.
but they should not kill 130 million people of this country. যদি আপনি দিল্লি যাচ্ছেন, দিল্লিতে গিয়ে কবে নাগাদ যাচ্ছেন, কবে প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে? ভাই সবটা তো আমি এখন বলতে পারবো না। আমি চেয়েছি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওটা জানলে গেলেই দেখতে পাবেন। বিরোধী জোট কতটা স্ট্রং হবে বলে আপনি বলেন? আমি এখন ডিটেলস আমি আফটার ডেথ কামস দ্য ডক্টর বলে বা অন্নপ্রাশনের আগেই সব বলে দেবো? জন্মই হলো না বাচ্চার, অন্নপ্রাশনের দিন ঠিক হবে কি করে? কথা বলতে হবে তো, সব একদিনে হয় না, একটু বুদ্ধি খরচ করুন। যা বলে দিয়েছি অনেক ইনফরমেশন বলে দিয়েছি। গতকাল আমরা দেখেছি একটু বলে অনেক বিরোধী দলের নেতা আপনার জয়েন করুন। আমরা কৃতজ্ঞ তো, আমরা কৃতজ্ঞ। এবার আমরা নজর রাখবো আমাদের পরবর্তী খবরে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আজ এবং সেই সংক্রান্ত কি আপডেট আছে জেনে নেব ভাস্করের কাছ থেকে। ভাস্কর, পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং যেহেতু কোভিডের কারণে পরীক্ষা নেওয়া যায়নি, সে কারণে কোনো মেধা তালিকা নেই। তবে সর্বোচ্চ নম্বর 500-র মধ্যে 499 মুর্শিদাবাদের এক পরীক্ষার্থী এই সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে একটু জানিয়ে রাখতে চাইবো সমাদৃতা, যে এবার মোট পাশের হার 97.69%, অর্থাৎ প্রায় 98% কাছাকাছি পরীক্ষার্থী তারা কিন্তু পাশ করেছেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবং নিঃসন্দেহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত শতাংশ পাশের হার থাকে সেদিকে প্রত্যেকের নজর ছিল। এবং সেই জায়গা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছেন। এবং যে ফল প্রকাশিত হয়েছে তাতে প্রায় 98% পরীক্ষার্থী তারা পরীক্ষায় পাশ করেছেন, পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, এমনটাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে। এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ নম্বর 499, 500-র মধ্যে 499 পেয়েছেন, যেমনটা তোমায় বলছিলাম মুর্শিদাবাদের এক পরীক্ষার্থী। এবং একই সঙ্গে কিন্তু 60% বা তার থেকে বেশি নম্বর যে সংখ্যক ছাত্রছাত্রী পেয়েছেন, যে সংখ্যক পরীক্ষার্থী পেয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু যথেষ্টই বেশি। এবং আগের বছরের তুলনায় যদি আগের বছরের সঙ্গে তুলনামূলক আলোচনা করা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাশের হার বৃদ্ধি পেলেও 60% বা তার থেকে বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেশ কিছুটা কম। এবং সামগ্রিকভাবে দেখো যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারকে কাজে লাগিয়ে কিন্তু পরীক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের যে ফলাফল, তাদের যে মার্কশিট, সেই মার্কশিট দেখতে পাচ্ছেন। এবং আগামীকাল স্কুলগুলির তরফ থেকেও কিন্তু মার্কশিট পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের কাছে। এবং অবশ্যই আবারও সমাধিতা তোমার কাছেই যাবো, এবং উচ্চ মাধ্যমিকের যে ফল, সেই ফল নিঃসন্দেহে সন্তোষজনক এমনটাই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একদমই ভাস্কর। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর পাশ করলেন তাদেরকে রিপাবলিক বাংলা পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। চলে যাবো এবার বুট্টুর কাছে। বিট্টু, গতকাল ইস্ট বেঙ্গল সমর্থকদের আবেগ ক্ষোভের ছবিটা আমরা দেখেছি, আজ কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হবে কি ইস্ট বেঙ্গল, কি হবে না সেটা নিয়ে কার্যত ইস্ট বেঙ্গলের যেই দু তরফের সমর্থক রয়েছে, সমর্থকদের মধ্যে যেই তরজা চলছে তা কিন্তু আমরা গতকাল দেখেছি। এবং তার পাশাপাশি যেভাবে পুলিশের লাঠিচার্জ, এবং পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিএমের তরফে যেভাবে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ করা হচ্ছে, তা কিন্তু বাংলার ফুটবলের ইতিহাসে নজিরবিহীন। ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করতে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মমতা ব্যানার্জির উপর ভরসা করে আজকে তাদের এই দুর্দশা। আইএসএলে ক্লাবকে তুলে দেবেন বলে তিনি কথা দিয়েছিলেন এবং হাত ধরে নিয়ে গেছিলেন। একটি কোম্পানির সঙ্গে তিনি ক্লাবকে এমও সই করতে বাধ্য করেছিলেন। হয়তো তখন নির্বাচন ছিল, তাই নবান্নে নিয়ে গিয়ে এই এগ্রিমেন্ট করিয়েছিলেন। সেই এগ্রিমেন্ট আজকে ডেথ ওয়ারেন্টে পরিবর্তিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তো একজন ফুটবল তৈরি হচ্ছে না, খেলা দিবস পালন করবেন, ইস্ট বেঙ্গল ক্লাবটাকে একেবারে শেষ করে দিলেন কেন মাননীয়া? একটা এগ্রিমেন্ট করিয়ে আজকে এতদিনকার শতবর্ষের পুরনো একটা প্রাণের আবেগের ক্লাবকে তুলে দিলেন কেন মাননীয়া? আগে তার জবাব দিন। দুশ্চিন্তা আছেন যে ক্লাবটার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে, সর্বোচ্চ খেলায় ক্লাবটা খেলতে পারবে কিনা, ক্লাবটা কার্যত তার অধিকার থেকে বাতিল হয়ে যাচ্ছে কিনা, ক্লাবের অধিকার। মানুষের বিক্ষোভ থাকবে না, থাকাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। ইস্টবেঙ্গল ক্লাবের সমস্যা সমাধান করতে হবে, তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে আছেন বলে জানান বিধায়ক মদন মিত্র। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামারান, পশ্চিম বাংলার কোনো ক্লাব কোনো কোম্পানিকে বিক্রি করতে দেবো না। ক্লাব কর্তৃপক্ষের হাতে থাকবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ বিট্টু, ধন্যবাদ ভাস্কর এবং ধন্যবাদ পিঙ্কি। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক
রিপাবলিক বাংলায়।